পরিবর্তনের সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান দেশের প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, বা আপনার হায়ার সেকেন্ডারি হোক বা বিশ্ববিদ্যালয় হোক, এটা পুরোপুরি ভেঙে পড়ার কি কারণ থাকতে পারে? শুধু পার্টিকুলার একটা রিলিজিয়ন থাকবে আর কোনোটা থাকবে না, পার্টিকুলার একটা কালচার থাকবে আর কোনো কালচার থাকবে না, তাতে করে কিন্তু ডাইভার্সিটির জায়গাটা উন্মুক্ত হবে না, বন্ধ হয়ে যাবে। আমরা একটা বাচ্চাকে যে অনেক বেশি ডোমিনেট করি, ডিকটেট করি, অ্যান্ড উই আর জাস্ট থিঙ্কিং যে আমার শেপে, আমার অত্যাচার আলোকে আমি আমার বাচ্চাটাকে গড়ে তুলতে চাই। ফলে তার ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু শুরুতেই এক ধরনের বড় ধরনের ধাক্কা খায়। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদেরকে কি চোখে দেখে, বা ঢাকা কলেজের ছাত্ররা রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রকে কি চোখে দেখে? এ হিউজ বাঞ্চ অফ হেট্রেড। তাহলে পরে উচ্চ শিক্ষাটা কি হলো? আমাদের সংযুক্তির কারক না হয়ে বিভক্তির কারক হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, কাভার স্টোরির আজকের পর্বে আমন্ত্রণ সবাইকে। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, ফারহানা মান্নান লেখক, শিক্ষা গবেষক এবং উনি শৈশব নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহীও। আর আছেন আমাদের সাথে রবিউল, যোগাযোগ পেশাজীবী। তিনি লেখালেখি করেন, কলামিস্ট এবং একই সাথে শিক্ষা নিয়ে অনেক তার গবেষণা এবং চিন্তাভাবনা রয়েছে। আমরা আজকের পর্বটা আলোচনা করতে চাই ফারহানা আপা এবং রবিউল, সেটা হলো যে আমাদের শিক্ষার অবস্থা সাধারণভাবে, এবং সেখান থেকে আমরা একটু স্পেসিফিক জায়গায় যেতে চাই যে জুলাই পরবর্তী অবস্থায় আমরা শিক্ষার অবস্থার মধ্যে বিশেষ কোনো অবস্থা দেখতে পাচ্ছি কিনা, বিশেষ কোনো উদ্বেগের জায়গা, বিশেষ কোনো চিন্তার জায়গা রয়েছে কিনা, এই জায়গায়। ফারহানা আপা, আপনি যদি একটু বলেন শৈশব এবং আপনার শৈশবে আপনার কাজ সম্পর্কে যদি একটু আমাদের ভিউয়ারদের জন্য বলেন। আচ্ছা, শৈশব শিশুদের জন্য, কিন্তু শিশু এবং অভিভাবকদের জন্য 2 থেকে 8 বছর বয়স। তো আমার যে বা শৈশবের যে মূল কনসেপ্টটা হচ্ছে যে শিশু একা খেলবে না, একা সময় কাটাবে না। এই যে ওর একটা বয়স, আর্লি চাইল্ডহুড এইজ গ্রুপ পর্যন্ত, এই বয়স গ্রুপের মধ্যে সে তার অভিভাবকদের সাথেই সুন্দর সময় কাটাবে। তার লার্নিং, তার শেখার জার্নিটা, তার দেখার দৃষ্টিভঙ্গিটা তৈরি হবে তার পারিবারিক পরিবেশে। তো সেখানে একটা বন্ডিং তৈরি করা দরকার। তো এই বন্ডিং তৈরি করার জন্য আমরা নানান রকমের খেলা নিয়ে চিন্তা ভাবনা করি। এই কাজটাই এখন শৈশব করছে, যে শৈশব খেলা ডিজাইন করছে বা অ্যাক্টিভিটি ডিজাইন করছে, যেটা শিশু এবং তার অভিভাবকের মধ্যে, অভিভাবক বলতে শুধু বাবা মা বোঝাচ্ছি না, তার দাদা দাদি বা ইভেন তাকে যে টেক কেয়ার করে তার মধ্যেও যে একটা বন্ডিং হতে পারে, সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস। রবিউলের কাছে আসি। রবিউল, ফারহানা আপা যেটা বলছিলেন যে একজন শিশুকে তৈরি করা তার ন্যাচারাল ওয়েতে, কিন্তু আমাদের দেশে দেখেন, আমরা যখনই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি তখনই আমাদের প্রথম কথাটাই আসে যে এত ধারার শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে, এবং এই ধারাগুলোর মধ্যে এতই ভিন্নতা যে এইটা বাই ডিফল্ট হচ্ছে যে বিভিন্ন ধারার শিশুদেরকে তৈরি করে, এবং যেটা একে অন্যের সঙ্গে পরে গিয়ে আসলে যুথবদ্ধ হওয়ার সুযোগটা খুব কম। এটাকে আপনাকে কীভাবে দেখেন? অত্যন্ত ভারী প্রশ্ন নিঃসন্দেহে। যেটা ধরেন আমাদের বাচ্চাদের ভিতরে যে ইনোভেটিভনেসটা, আপা যে কাজটা করছে সেটা হলো এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট কাজ, যে ফর্মাল এডুকেশন ইনস্টিটিউশনে যাওয়ার আগে বাচ্চাদেরকে নিজেদেরকে চিনে নেওয়া, পরিচয় করা এবং তার সৃজনশীলতা। কারণ এক ধরনের কালচার অফ ডিনায়ালের ভিতরে তো আমরা থাকি, যে আমাদের পিতামাতারা কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই আমরা গার্ডিয়ানশিপ পাই। এই লেজিটিমেসিটা কোথায় থেকে আসে? যে আমি একটা বাচ্চাকে যে অনেক বেশি ডোমিনেট করি, ডিকটেট করি, অ্যান্ড উই আর জাস্ট থিঙ্কিং যে আমার শেপে, আমার অত্যাচার আলোকে আমি আমার বাচ্চাটাকে গড়ে তুলতে চাই। ফলে তার ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু শুরুতেই এক ধরনের বড় ধরনের ধাক্কা খায়। নিজের সক্রিয়তা নিয়ে বেড়ে ওঠার যে প্রচেষ্টাটা, সেটা প্রথম ধাক্কা খায়। খুবই ইন্টারেস্টিং, মিশেল ফুকো কিন্তু একই কথা বলতেছে যে কারণে তুমি পাগলাগারদকে পাগলাগারদ বলতে পারো, একই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি পাগলাগারদ বলতে পারো। দেয়ার আর সার্টেন কনফাইনমেন্ট উইদিন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রাশিয়ান একজন বিজ্ঞানী কাজ করেছে ঘন্টার প্রভাব নিয়ে বাচ্চাদের উপরে। ওই যে আমরা 1 ঘন্টা পর পর একটা ঘন্টা শুনতাম না,
এই কারণে নাকি লং টার্ম লাইফে আমাদের ডিস্ট্রাকশন হয়ে যায়, 1 ঘন্টার বেশি আমরা আর মনোযোগ নাকি রাখতে পারি না। মানে শৈশবে যে ব্রেকটা হয় আমাদের, এই এন্টায়ার লাইফে আমরা এই ব্রেকটা ক্যারি করি। আমাদের ধরেন চিন্তার যে ডিস্ট্রাকশনটা জাতিগতভাবে, এর গভীরে কিন্তু আসলে শিক্ষার এই বহুধারাটা সম্পৃক্ত। আমাদের যে ওরিয়েন্টেশন, আমাদের যে ইন্টেলেকচুয়ালিটি, সে পোলারাইজেশনটা নিয়ে আমরা আসলে আস্তে আস্তে বড় হই। আমি যে পয়েন্টটা বলছি যে ঘৃণাটাই ক্লেদটাই সংযুক্তির চেয়ে এটা তৈরি করে। আপনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদেরকে কী চোখে দেখে, বা ঢাকা কলেজের ছাত্ররা রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রকে কী চোখে দেখে, রাজবাড়ী সরকারি কলেজের ছাত্ররা পাংশা কলেজের ছাত্রকে কী চোখে দেখে, পাংশা কলেজ আবার গ্রামের ছাত্রকে কিছুই না, এ হিউজ বাঞ্চ অফ হেট্রেড। তাহলে পরে উচ্চ শিক্ষাটা কি হলো আমাদের সংযুক্তির কারক না হয়ে বিভক্তির কারক হয়ে গেল। আমরা যত উচ্চ শিক্ষিত হচ্ছি ততই হচ্ছে আমাদের বিচ্ছিন্নতা বাড়ছে, এবং এই বিচ্ছিন্নতা মাদ্রাসাকে আমরা ডিজন করছি, আলিয়া কাউমিকে ডিজন করছে, কওমিকে ক্যাডেট করতেছে, অন্য ফর্মাল এডুকেশনগুলোকে, আবার সরকারি বেসরকারি কি করছে, পাবলিক প্রাইভেটকে করছে। এই যে বহুমুখী ধারা, এই ধারার ভিতরে সংযুক্তির এলিমেন্ট আমি খুব কম দেখি, এবং এই সংযুক্তির এলিমেন্ট কম থাকার কারণেই আমরা দিন শেষে আসলে শিক্ষা কি পরিশীলিত জীবনবোধিত শিক্ষা, সে পরিশীলনটা তো আমাদের আসছে না। আবার একটু ফারহান আপার কাছে আসি। আপা, আপনি বিশেষ করে যদি শিশু শিক্ষার অবস্থা আমাদের ইন জেনারেল পরিস্থিতি, এবং সেখানে শিশু শিক্ষার যে বিভিন্ন ধারা, এই ধারাগুলোর মধ্যে যেটা রবিউলও বলছিল যে আমাদের ধারাগুলোর মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করা একে অন্যের সাথে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। এটাকে দেখেন, আমাদেরকে যদি একটা ইনক্লুসিভনেস তৈরি করতে হয়, প্রথমত আমাদেরকে ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা কি ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করি কি না? ধরেন কালচারাল ডাইভার্সিটি, রিলিজিয়াস ডাইভার্সিটি, জেন্ডারগত ডাইভার্সিটি, ক্লাস ডাইভার্সিটি, হ্যাঁ, এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি কি না? আমাদেরকে সমাজের ডাইভার্সিটিকে নিশ্চিত করতে হবে, এবং এটার এক্সিস্টেন্সটাকে একেবারে মুছে দেওয়া যাবে না যে শুধু পার্টিকুলার একটা রিলিজিয়ন থাকবে আর কোনোটা থাকবে না, পার্টিকুলার একটা কালচার থাকবে আর কোনো কালচার থাকবে না। তাতে করে কিন্তু ডাইভার্সিটির জায়গাটা উন্মুক্ত হবে না, বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি হয় তাহলে আমাদের মধ্যে কিন্তু লার্নিংয়ের স্কোপগুলোও একদম সংকুচিত হয়ে আসবে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনভাবে এইটা ভেঙে দেওয়ার কোনো প্রবণতা আপনি দেখেন? একদম দেখেন আপনি যে ক্লাস অনুযায়ী, শ্রেণী অনুযায়ী আপনার স্কুলগুলো ভাগ করা, যেখানে একটু যারা অর্থবান তারা হচ্ছেন ইংরেজি মাধ্যমে স্কুলে দিচ্ছেন, বা যাদের শ্রেণীতে উপরের দিকে ওঠার একটা টেন্ডেন্সি আছে তারাও এটা করেন। আবার আপনি দেখেন সরকারি গভর্নমেন্ট স্কুলগুলোতে কি সবাই যাচ্ছে নাকি? না। আবার তার মধ্যেও আবার বিভাজন আছে, কেউ শুধু বাংলা পড়ছে, কেউ হচ্ছে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন পড়ছে, আবার এদিকে মাদ্রাসার দিকেও কেউ যাচ্ছে। এই যে একেবারে পোলারাইজড করে দেওয়া শিক্ষা ব্যবস্থাটাকে, এই জায়গা থেকে বেরিয়ে একটা এবার ওই জায়গাগুলোর ভিতরে একটা ইনক্লুসিভ ফ্লেভার ঢোকাতে হবে, এবং ইন্টেনশনালি প্ল্যান্ড ওয়েতে ঢোকাতে হবে। আমি আপার সঙ্গে একটা পয়েন্ট খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে যুক্ত করা, সেটা হচ্ছে যে শিক্ষাক্রমের কারিকুলার, যেটা আমরা বলি কারিকুলাম, এটা তো আমাদের এখানে খুব হাইলি পলিটিক্যাল একটা জিনিস হয়ে দাঁড়ালো। মানে ধরেন বিএনপি ক্ষমতায় থাকলে এক ধরনের টেক্সট কারিকুলামের রিফ্লেকশন আমরা দেখি, আওয়ামী লীগ আসলে এক ধরনের দেখি। ট্রুলি বলতে গেলে এখন পরিবর্তিত পরিস্থিতিতেও এক ধরনের চেঞ্জ আমরা লক্ষ্য করছি, এবং এত দ্রুত এই চেঞ্জগুলো ঘটে যে বাচ্চারা আসলে কনফিউজড হয়ে যায় যে তোমরা আসলে আমাদের কী শেখাতে চাচ্ছ। হ্যাঁ, এই যে একটা বড় পয়েন্ট ধরেন, মানে একটা আনস্টেবল স্টেটের যে এডুকেশনাল ফিলসফি, সেই ফিলসফিটা আমাদের ওয়েল ডিফাইন্ড না হয়ে যাওয়ার কারণে ব্রডার সেন্সে আমরা একটা কনফিউজড এবং বিভ্রান্তিকর একটা এডুকেটেড ক্লাসই প্রডিউস করছি ফাইনালি। কারণ শিক্ষা দর্শনের জায়গাটা যদি আপনার স্পেসিফিক হয়, আমরা সেটা বিজ্ঞান নির্ভর করবো কিনা, যুক্তি নির্ভর করবো কিনা, ডাইভার্সিটি থাকবে কিনা, রিলিজিয়াস পার্সপেক্টিভটা কীভাবে থাকবে, অন্য এথনিক মাইনরিটি আদার্স ইস্যুগুলো কীভাবে থাকবে, এনভায়রনমেন্ট কীভাবে থাকবে, সব কিছু মিলিয়ে ধরেন কনসলিডেটেড একটা ফ্রেমিং আমরা করতে পারি কিনা না। ওই ফ্রেমিং করার সময়
আমি আমার পলিটিক্যাল বিয়ন্ড দ্য মাইন্ড, আমার পলিটিক্যাল যে এজেন্ডাটা আসে সেটাকে আমি পিঞ্চ করার চেষ্টা করি কিনা, এটা একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়ালো। শিক্ষকদের ভিতরে আনরিজন একটা অথরিটিও ডেভেলপ করেছে, যে শিক্ষকটা প্রজ্বলিত করতে পারে, যে শিক্ষকটা তার ছাত্রকে চিনতে পারে, যে শিক্ষক তার ছাত্রের শক্তিকে আইডেন্টিফাই করতে পারে, সেই তো প্রকৃত শিক্ষক। মাস্টারিং ইজ নট এ রেগুলেটরি একটা বিহেভিয়ার বা অ্যাটিটিউড। ব্রডার সেন্সে ছাত্রছাত্রীদের শুধু যে একপাক্ষিকভাবে ব্লেম করা যাবে এমন না। শিক্ষা কারিকুলামের টেকনিক্যালিটি এবং পলিটিক্সের যেমন একটা ঝামেলা আমাদের এখানে আছে, যেটা আমরা খুব ভালো একটা জায়গায় আসতে পারলাম না। সেকেন্ড হচ্ছে বিগত 15-16 বছরে, মানে আমি বলবো যে 91 পরপরই শিক্ষা ব্যবস্থার পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ক্রিটিক্যালি রিভিউ করাটা খুব জরুরি ছিল আমাদের। মানে আপনি একজন শিক্ষক হবেন, এটা তাৎক্ষণিক ঘুম থেকে উঠে হয়ে যাওয়ার ব্যাপার না, এটা সাধনার ব্যাপার যে আপনি কতদিন ধরে এই জিনিসটাকে নার্চার করেন। আমি জানি যে তাদের ন্যূনতম একটা প্রকাশনায় বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনৈতিক বিবেচনায় শিক্ষক হয়েছেন। ফলে আমরা একটা উটকো দিকনির্দেশনাহীন অযৌক্তিক একটা বিরাট শিক্ষক কমিউনিটি পেয়েছি, যে কমিউনিটি দিকনির্দেশনাহীন শিক্ষা দেয় এবং ছাত্র শিক্ষক দেখে তো সে পারফরমেন্স দেখে, কি কথা বলে বুঝে না বাচ্চারা, তখন ফ্রাস্ট্রেশন। মানে ভালো শিক্ষকদের প্রতি আমি খুবই শ্রদ্ধা রেখে বলছি, একটা মেজরিটি শিক্ষকের মধ্যে এই ধরনের একটা চ্যালেঞ্জ ঘটে গেল। আমি কি একটু যুক্ত করব নাকি রবিন ভাই? এখানে আপনি যেহেতু শিক্ষকদের কথাটা এসছে, দেখেন শিক্ষকদেরকে আলাদা করে প্রশিক্ষণ দেয়া হয় না তা কিন্তু না, প্রশিক্ষণ দেয়া হয়। আবার যা আমাদের কারিকুলাম নিয়েও আমরা চিন্তা করি, পরিবর্তন নিয়ে চিন্তা করি, আবার কিভাবে আমরা ক্লাসে এই জিনিসটা পড়াবো সেটা নিয়েও ভাবি। এখন আমরা যেটা করছি যে আমরা সবসময় ভাবছি যে বই পরিবর্তন করতে হবে, সরকার পরিবর্তন হবে, তার সাথে সাথে বইও পরিবর্তন হবে, তার সাথে আজ যা আছে সব পরিবর্তন হবে। তাহলে প্রত্যেকবার মানে যে সিস্টেমটা স্টেবল ওয়েতে চলার কথা, মানে সরকার পরিবর্তনের সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান দেশের প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক বা আপনার হায়ার সেকেন্ডারি হোক বা বিশ্ববিদ্যালয় হোক, এটা পুরোপুরি ভেঙে পড়ার কি কারণ থাকতে পারে? সরকার আসবে, সরকারের মতো পরিবর্তন হবে, নতুন আসবে, পুরাতন যাবে, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এই স্বাভাবিক নিয়মটা আমাদের দেশে কখনোই স্বাভাবিক না। সরকার আসছে মানে এটা একটা অন্য একটা ব্যাখ্যা এভাবে করা যায় সম্ভবত, যে এনজিও গুলো এত বিশ্ববিদ্যালয় করছে কেন? দেখেন প্রত্যেকটা এনজিওর একটা করে বিশ্ববিদ্যালয়। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ ইন্টেলেকচুয়াল এরিনায় তারা একটা ফুটিং খুঁজে পায়। আমি একটা ইন্টারভিউ বলছিলাম যে তারা যদি আগ্নেয়াস্ত্রও বানায় এবং ওষুধও বানায় তাও আমি আশ্চর্য হব না। কারণ আমরা নতুন একটা ট্রেন্ড দেখলাম যে এনজিওগুলোর ইউনিভার্সিটি। তাহলে সরকার যেটা করে, পলিটিক্যাল পার্টিগুলো যেটা করে, যে নলেজ ইন্ডাস্ট্রিতে তাদের একটা প্রেজেন্স তারা রাখতে চায়। রিক্রুটমেন্টের রাজনীতি তো তাই না? যে আমি যদি নলেজ ডোমেনটা কন্ট্রোল করতে পারি তাহলে করে আমি পলিটিক্যাল চয়েসটাও কন্ট্রোল করতে পারবো। এই একটা গভীর বিশ্বাস থেকেই তো এই রিক্রুটমেন্ট বলেন, এই ইনভেস্টমেন্ট বলেন। কিন্তু ভেরি আনফর্চুনেট সামটাইম ইটস ব্যাকফায়ার। আপনি জুলাইয়ের ক্ষেত্রে দেখেন যে গোটা আন্দোলনকে যে রেশনালাইজ করে তুলল এই বড় কালো ছায়ার নিচে বেড়ে ওঠা একটা শিক্ষক নেটওয়ার্ক। মানে আপনি একটা জিনিসকে রেশনালাইজ না করা পর্যন্ত তো মানুষকে আপনি রাস্তায় দিতে পারবেন না। সুতরাং এটা যে সবসময় স্মুথলি ওয়ার্ক করে এমনও না। এটা হচ্ছে স্টেট পার্টির একটা ভুল বোঝাবুঝির ব্যাপার। স্টেট পার্টির মূল কাজটাই হচ্ছে কোয়ালিটি এডুকেশনটা ফিট আপ করা। এটা একটা বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অফ এ সিটিজেন, যে রাষ্ট্র তাকে একটা ভালো মানসম্মত শিক্ষা দিবে। আমি আমাদের ভিউয়ারদের জন্য বলি যে আমি সাম্প্রতিক একটা রিপোর্ট থেকে আসলে কিছু জিনিস দেখছিলাম, যে যেমন বলা হচ্ছে যে সারা বিশ্বের 500টা বিশ্ববিদ্যালয়ের তালিকা, সেই তালিকার মধ্যে মানে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ের তালিকা, তার মধ্যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই। তারপরে যেমন বলা হচ্ছে যে বিশ্বব্যাংক বলছে যে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার মান তাদের দৃষ্টিতে 7th গ্রেডের সমমানের। সিঙ্গাপুর আমাদের স্নাতক কোর্সকে তাদের ফাউন্ডেশন কোর্সের সমমানের বলে তারা চিন্তা করছে। তারপর আরেকটা জিনিস দেখলাম যে আমাদের তো 17 বছর ধরে আওয়ামী লীগের পুরো শাসন আমল, তার একটু আগে থেকে বোধহয় সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমরা দেখলাম যে চালু আছে। তো এরকম 135টা দেশে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু আছে। সেখানে মানে যদি মানের দিক থেকে র্যাঙ্কিং করা হয় আমাদের অবস্থান 129, মানে প্রায় তলানির দিকে আর কি। তো এই যে মানের এই অবস্থা, এবং সেই প্রেক্ষিতে আবার জুলাইয়ে আসি, যে জুলাই আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখালো সব কিছুর ক্ষেত্রে। আমরা অনেক সংস্কার উদ্যোগ দেখলাম। ইন্টারেস্টিং হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্কার কমিশনই তৈরি করা দেখলাম না।
আলোচনা হতে পারে যে সংস্কার কমিশন করেই বা কী হয়েছে অন্যগুলো, কিন্তু অ্যাটলিস্ট মানে ইচ্ছার জায়গাটা থেকে, যেখানে ছাত্ররাই একটা আন্দোলনের সূচনা করলো, শিক্ষক নেটওয়ার্কের কথা রবিউল বললেন তারা, এবং পরে তো অবশ্যই এটা ছাত্র জনতার আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও দেখলাম যে শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে অন্তত একটা কমিশন করা, চিন্তা করা, এই উদ্যোগটা দেখা গেল না। প্লাস আমরা ফিরে আসি আবার আগের জায়গায়, যে শিক্ষার যে নানামুখী ধারা, এবং জুলাইয়ের সব ধারারই কিন্তু অংশগ্রহণ ছিল। তারপরে জুলাইয়ের পরে যখন তারা যে যার জায়গায় ফিরে গেল, সেখানে কি কোনো বিশেষ পরিবর্তন রবিউল আপনি দেখতে পান কিনা? বড় দাগে যে পরিবর্তনগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম, যে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলাটা ফিরে আসবে, কোয়ালিটি এডুকেশনের জায়গাগুলোও আমরা ওইভাবে বিবেচনা করেছিলাম যে আমরা সেটা পাবো। নিয়োগ টিয়োগ সব কিছুগুলোর ভিতরে একটা স্মুথনেস থাকবে, এডুকেশন গভর্নেন্সটা ইমপ্রুভ হবে, এবং সত্যি সত্যি শিক্ষা যে একটা অধিকার সেই জিনিসটা প্রতিষ্ঠা পাবে। কিন্তু বর্তমান সরকারের শিক্ষা নিয়ে এত উদাসীনতা এবং এত নির্লিপ্ততা, এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, এটা ভাবা যায় না। অথচ এই শিক্ষক কমিউনিটি দে প্লে এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। আমরা এই ইস্যুটাকে অ্যাড্রেসই করতে পারলাম না। এবং আমি প্রায় 17টা জেলায় কথা বলেছি, আমি আলিয়া মাদ্রাসার সাথে কথা বলেছি, কওমি মাদ্রাসার সাথে কথা বলেছি, কলেজের সঙ্গে কথা বলেছি, সরকারি বেসরকারি কলেজ, হাই স্কুল বলেছি, গার্লস স্কুল বলেছি। আমার জেনারেল যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা খুবই ফ্রাস্ট্রেটিং, যে জুলাই পরবর্তী যে স্পিরিট নিয়ে ছাত্ররা আন্দোলনে গেল, সেই ছাত্ররা যে এত দ্রুত শিক্ষকদের সামনে বদলে গেল, সে বদলে যাওয়াটা শিক্ষক কমিউনিটিকে খুব দারুণভাবে ভোগাচ্ছে। বড় দাগে 4-5টা পয়েন্ট আপনাকে বলি। হ্যাঁ, একটা ইস্যু আসতে পারে যে এরা লেসপেন্সার ছিল, বিগত সরকারের অনেকেই দোষক ছিল, নিয়োগ পেয়েছে, একটা কলেজের প্রিন্সিপাল হয়েছে, সেটা স্থানীয় একটা এমপির আনুকূল্যে হয়েছে, ফলে তার হয়তো এটা আপনার ডিউ, ওদের ভাষায় হয়তো ডিউ ছিল। কিন্তু এডুকেশন সেক্টরটা নিয়ে পুরো যদি একটা রিফর্ম আসতো, তাহলে প্রিভিয়াস কনসিকুয়েন্সগুলো বিবেচনা করে আমরা কিছুটা রিমেডিয়াল মেজার্স নিতে পারতাম। কিন্তু এই রিমেডিয়াল মেজার্স নেওয়ার দায়িত্বটা আমরা ছাত্রদের হাতে তুলে দিচ্ছি। এটা লিগালি কতটুকু কম্পাউন্ড হয় সে প্রশ্নটা আসে। আপনি বিচারের দায়িত্ব, শিক্ষককে পদত্যাগের দায়িত্ব, ম্যানেজিং কমিটি ভেঙে ফেলার দায়িত্ব, স্কুলের রেনোভেশনের দায়িত্ব আপনি যদি এভাবে ছাত্রদের হাতে তুলে দিতে থাকেন, এইটা কিন্তু আপনার জন্য ম্যানেজ করা ভবিষ্যতে ইন ফিউচারে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ক্যাটাগরিক্যালি একটু বলি, শুধু ক্যাডেটে আমি কথা বলতে পারি নাই। আমার জেনারেল পর্যবেক্ষণ হচ্ছে কওমি মাদ্রাসা এবং ক্যাডেটে এই দুটো ক্ষেত্রে শিক্ষক ছাত্র সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব পড়ে নাই, কারণ এদের প্যাটার্ন অফ কমিউনিকেশনটা একটু ডিফারেন্ট। এবং আমি যতটুকু পেপার এখন পর্যন্ত দেখা শুনছি, ক্যাডেটের কোনো ছাত্রদের এনগেজমেন্ট আমরা আন্দোলনে দেখি নাই। কওমি ছিল, আলিয়ারও ছিল, কিন্তু কওমি মাদ্রাসার নেটওয়ার্কিং প্যাটার্নটা, শিক্ষক স্টুডেন্ট রিলেশনশিপের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটা, কমিউনিকেশন নেটওয়ার্কটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তাদের কাছে কারো কাছে মোবাইল থাকে না, দেয়ার ইজ এ সেন্ট্রালাইজ সিস্টেম ইন দ্য কওমি মাদ্রাসা, হুজুরদের কাছেই থাকে, হুজুরেরা এটা সার্কুলেট করে, 2 স্টেপ ফ্লো থিওরির মতো। আর হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চারেরা টেলিভিশন, পারিবারিক ডিসকাশন থেকে জিনিসগুলো শুনেছে, এবং তারা তাদের টেক্সচুয়াল বইগুলোতে ডিস্টর্টেশনটা করেছে। তারা শেখ মুজিবের ছবিকে ডিস্টর্ট করেছে, শেখ হাসিনার ছবিকে। কিন্তু প্রাইমারি স্কুলে এনরোলমেন্ট, তারপরে হচ্ছে ড্রপ আউট, এগুলো তেমনভাবে ঘটে নাই। হাই স্কুল লেভেলে এটা সিগনিফিকেন্টলি ঘটেছে। শিক্ষক ছাত্র সম্পর্ক একদমই তলানির পর্যায়ে পৌঁছেছে। আমাকে অসংখ্য শিক্ষক বলেছেন যে ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে আসে না, শিক্ষকদেরকে রেসপেক্ট করে না। কাউন্টারলি শিক্ষকেরাও, ছাত্ররাও বলছেন যে শিক্ষকদের পূর্বদিনের ব্যবহার তাদেরকে আহত করেছে, এবং এই মানে একটা ধরেন কমপ্লেনের মানে এটা হচ্ছে বাইপার্টি কমপ্লেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেটা হয়েছে যে একাডেমিক ফ্রিডম দারুণভাবে শ্রিঙ্ক করেছে। আমাকে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছে ছাত্ররা কি ভাবছে এই ভেবেই তারা এখন সব কিছু ডিটারমিন করে, এবং ফিয়ার প্রডিউস হয়েছে হিউজ। একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বললেন যে মব করবা নাকি, এরকম একটা শব্দ এখন বহুল প্রচলিত। এবং আমার ওই বন্ধু পাবলিক কমিউনিকেশন পড়ায়, উনি ক্লাসে অনেকগুলো গ্লোবাল ফেমাস রেটরিক পড়ান, তার ভিতরে এবারও তিনি 7ই মার্চের ভাষণ পড়ানো শুরু করছিলেন, কিন্তু একটা অপওয়ার্ড সিচুয়েশনের কারণে তিনি সেটা কন্টিনিউ করতে পারেননি। এরকম একটা সিচুয়েশনের ভিতরে জিনিসগুলো যাচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা জুলাই পরবর্তী সিচুয়েশনে একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়ালো। এই নাজুকতা নিয়ে, এই একাডেমিক লেস ফ্রিডম নিয়ে, এই ধরনের মানে মব কালচার, এই ধরনের চাকরি হারানোর ভয়, এই ধরনের ভীতি বা শঙ্কা নিয়ে আসলে একটা ভালো এডুকেশন সিস্টেম আমরা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।
ফারহান আপাকে জিজ্ঞেস করি যে এই যে রবিউল যে জিনিসটা বললেন যে এখন জুলাইয়ে যে শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন তারা তো নানা ট্রমার ভেতর দিয়েও গেছেন এবং তারা দেখেছেন অভিভাবকদের ট্রমাটা দেখেছে। তো এইটারও কি এই যে ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে এটা কি কোনো ভূমিকা রেখেছে, অথবা জুলাইয়ের পরে আমরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থাটা ট্যাকেল করার জন্য কোনো উদ্যোগ কি দেখা গেছে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন, এবং এটা নিয়ে অনেকেই অনেক রকমের আর্টিকেল লিখেছেন। তার আগে রবিউল ভাই যে কথাটা বলছিলেন তার সাথে একটা উদাহরণ দিব। কিছুদিন আগে আমি একটু আমার গ্রামের বাড়িতে যাই, এবং সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে আমার কথা বলার সুযোগ হয়। আমি যে চিত্রটা উনি আমার কাছে তুলে ধরেন সেটা হচ্ছে যে বেশিরভাগ শিক্ষকেরই যেহেতু বেতনটা কম, ওনাদের উদ্দেশ্য থাকে যে আমার আসলে সংসার চালাতে গেলে আমার উপরই অর্থ লাগবে, তো সেক্ষেত্রে তখন তারা আসলে প্রাইভেট পড়ায়। এবং তখন দেখা যায় কি যে প্রাইভেট সারাদিন স্কুলে থেকে চাকরি করে প্রাইভেট পড়ানো, এবং সেখানে তাদের ভালো মনোযোগ দিতে হয়, কারণ সেখানে তাদের একটা ভালো অর্থ তারা পাচ্ছে। তখন দেখা যায় যে চাকরির যে সময়টা, সারা দিনের যে সময়টা, বা ক্লাসের জন্য যে প্রপার প্ল্যানিং, চিন্তা ভাবনা, বিশেষ করে এনার্জির জায়গাটা, এই জায়গাটা থাকে একদম তলানিতে। এই জায়গাটা এই মুহূর্তে শিক্ষকদের জন্য এই জায়গাটা আসলে খুব করুণ চিত্র হয়ে আছে। প্লাস হচ্ছে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যকার সম্পর্ক। যেমন শহরে যেটা ভাইয়া বললেন যে সম্পর্ক শিক্ষকদের সাথে অভিভাবকদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে, মেনটেন করতে হবে। সেখানে যদি শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ভালো সম্পর্ক না থাকে সেটা কঠিন। যেমন আমরা এই চিত্রও আমি শুনলাম যে একজন অভিভাবক ক্লাসে ঢুকে শিক্ষক বোর্ডে লিখছেন, দুজন বাচ্চা পিছন থেকে বসে, যেহেতু গ্রামের স্কুল, পিছন থেকে বসে একে অপরকে একটু খোঁচাখুচি করছে বা দুষ্টুমি করছে। একজন শিক্ষার্থীর অভিভাবক সরাসরি ক্লাসে ঢুকে শিক্ষককে উপেক্ষা করে বাচ্চাকে শাসন করতে শুরু করে দিলেন। তাহলে এই হচ্ছে চিত্র। আমাকে যদি বলেন যে একটা মানুষকে, যে কোনো মানুষ, সেটা তিনি বড় হন বা ছোট হন বা বৃদ্ধ হন বা তরুণ হোক, তাকে যদি একটা সময় পর্যন্ত গৃহেই থাকতে হয়, বাইরে বেরোতে পারছি না, গোলাগুলির ভয় আছে, আমি স্বাভাবিক জীবন, আমি বলতে চাইছি যে আমি দৈনন্দিন সকালে উঠে যে স্বাভাবিক জীবনটা যাপন করি, সেইখানে যখন আমার একদম ফুল স্টপ পড়ে যায়, আমার জীবনটা তখন তো বদলে যাবে স্বাভাবিক, এবং এটা আমাকে মানসিকভাবেও আঘাত করবে, যেটা আমাকেও করেছে। এবং আমি অন্যান্য বড় মানুষদের সাথে কথা বলেছি, বড় মানুষ বলতে বোঝাচ্ছি বড় যারা বয়সে, এবং ছোটদেরকেও দেখেছি, এবং বিশেষ করে কিশোর এবং বয়ঃসন্ধিকালের ছেলেদেরকে নিয়ে অভিভাবকরা ভীষণ কষ্ট করেছেন। কারণ তারা হচ্ছে যে চারপাশে দেখছে যে আচ্ছা হ্যাঁ, একটা কজের জন্য, একটা দেশের ভালোর জন্য অনেকে ঝাঁপিয়ে পড়ছে, তাহলে এই দেশের ভালোতে আমার অমুক বন্ধু গেছে, তাহলে আমি ওয়াই নট, আমাকেও যেতে হবে। এইটা একটা তো প্রেশার এই ছেলেদের তরফ থেকে। তাহলে এই প্রেশারটা তখন অভিভাবকরা কিভাবে ম্যানেজ করেছেন? তখন কিন্তু তাদেরকে বাস্তবতাটা বোঝানোও কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ছোট শিশুদেরকে কিন্তু আমরা যারা আমাদের যাদের শিশু আছে তা আমরা বুঝিয়ে বলেছি, হ্যাঁ এটা এখন বাস্তবতা, এর কারণে স্কুলে যাচ্ছি না। ওরা খেলে, বাসায় সুন্দর খেলে তাদেরকে একটা সময় কাটিয়ে দিচ্ছে। এই 13, 14, 15, 16, 17 এরা কী করছে? তখন তারা কী করছে? তখন ওই মেন্টাল হেলথের ওই জায়গাটাতে অনেকে যারা যেসব অভিভাবকদের সাথে আমি আছি যুক্ত, তারা অনেকে যখন বলেছেন, বললাম যে আপনারা আসলে এক্সপার্ট অ্যাডভাইস নেন, এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও কিন্তু কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো উদ্যোগ আমরা বোধহয় দেখি না। আমি আপনার সঙ্গে একটু রিলেট করি। আমি বারহাট্টা কলেজের একজন অধ্যক্ষের সঙ্গে কথা বলছিলাম, উনি এই পয়েন্টটাই বললেন যে ধরেন একটা অ্যাগ্রিভ কনসিকুয়েন্স ফেস করেছে তারা, গোলাগুলি, শব্দ, অ্যারেস্ট। যেমন আমি ময়মনসিংহের একজন জুলাই যোদ্ধার কবিতা পড়ছিলাম, তিনি বলছিলেন যে তিনি নিয়মিত নামাজ পড়তেন, কবিতার লাইনটা ছিল আমি ভুলে গিয়েছিলাম তো সে মাগরিবের নামাজের কথা, আজানের কথা, এরকম একটা লাইন। কত ইনফ্লুয়েন্স ছিল ওই জিনিসটার ভিতরে। এখন এগুলো তো নর্মালাইজ করতে হয়, কিন্তু এরকম কোনো উদ্যোগ আমাদের এখানে নাই। ফলে যেটা হচ্ছে, এর একটা ডিপার মিনিং এরকম প্রডিউস হচ্ছে যে জুলাই যোদ্ধাদের ভিতরে যে ড্রিমটা ছিল,
সেই ড্রিমটা যেহেতু রিয়েলাইজ হওয়ার পসিবিলিটিটা কমে আসছে দিনকে দিন, ফলে তাদের ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এবং এই ফ্রাস্ট্রেশন তাদেরকে অ্যাগ্রিভ করছে আবার নতুন করে। ফলে চেনা সম্পর্কগুলো তাদের কাছে খুব অচেনা মনে হচ্ছে এবং জেস্চারিংয়ে বড় ধরনের পরিবর্তন শিক্ষক ছাত্র সম্পর্কের ক্ষেত্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপক আমাকে বললেন যে আমরা নর্মালি যেভাবে ট্র্যাডিশনাল ভ্যালুগুলো ছিল, যে সালাম দেওয়া, শিক্ষকদের দেখলে দাঁড়ানো, ওই ক্লাসে গিয়ে 15 জন যদি ছাত্র থাকে হয়তো 10 জনই বসে আছে, 5 জন দাঁড়ানো, এরকম একটা কনসিকুয়েন্স। মানে ট্র্যাডিশনালিটি এবং চেঞ্জ কনটেক্সটের যে ভ্যালু অ্যাডাপ্টেশন, আমি জানি না এটা হয়তো একটা বাস্তবতা এবং তার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা জেনজি মনোভঙ্গি হয়তো। কারণ এই একটা ছাত্র একজন শিক্ষকের বিরুদ্ধে রাত্রেবেলা মিম করে, সকালে এসে খুব নর্মাল বিহেভ করে। মানে কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যাবিলিটিরও একটা ইস্যু লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। এবং ভাইভা বোর্ডগুলোতেও নাকি ট্র্যাডিশনাল যে রিচুয়ালগুলো আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে দেখে এসেছি, বোর্ডে ঢোকার সময় একটু সালাম দেওয়া বা একটু বিনয় হয়ে বসা, এগুলোর ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন তারা লক্ষ্য করছে। এটা ভালো কি মন্দ প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা আসছে বিহেভিয়ারাল, এটা ট্র্যাডিশনাল শিক্ষকদের অ্যাডাপ্টেশনে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, তারা কনফ্লিক্ট খুব ব্যাড। এবং বললো যে লিফট ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষকদের জন্য ডেডিকেটেড লিফট, এটা স্টুডেন্টেরা এখন ঢাকাতে নাকি এটা খুব ভালো এখনো মেনটেন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে এটা মেনটেন হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, ওই শিক্ষকদের লিফটে দেখা যাচ্ছে ধুমছে ধুম তারা উঠে যাচ্ছে। এটাতে ট্র্যাডিশনাল শিক্ষকেরা কিন্তু আহত হচ্ছে, তাদের মন খারাপ হচ্ছে। অভিভাবকদের প্রসঙ্গে একটু আসি। অভিভাবকরা একদমই নির্লিপ্ত এবং শিক্ষা প্রশাসন থেকে, যেমন কমিটিগুলোর কথা যদি আপনি বলেন, সরকারের বেশ কিছু সার্কুলার ছিল, কমিটিগুলোতে লোকাল মানুষদের যে অংশগ্রহণ ছিল, এমিনেন্ট পার্সোনালিটিদের যে এনগেজমেন্টগুলো, সেটা কিন্তু স্পেসগুলো শ্রিঙ্ক হয়ে আসছে। এখন টিওনো, এসিল্যান্ড অথবা জেলা শিক্ষা অফিসার অথবা কোথাও ধরেন পলিটিক্যাল বিবেচনায় শিক্ষক নিয়োগ করা হয়। ফলে আমরা যে ওটাকে বলে বিদ্যুৎসাহী বলে একটা শব্দ ব্যবহার করা হতো, এই ধরনের মানুষদের এনগেজমেন্ট কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কমে আসছে। আমি অনেক শিক্ষককে জিজ্ঞাসা করলাম, ছাত্রদের মধ্যে যে সর্ট অফ অ্যারোগেন্সি বলছেন আপনারা, যেটা দেখছেন, এটা কারণ কি? তো তাদের পর্যবেক্ষণ হচ্ছে যে সুপ্রিম অথরিটিকে আমরা সরিয়ে দিতে পারি। আমরা পাশের কলেজের প্রিন্সিপালকে সরিয়ে দিয়েছি, অমুক স্কুলকে সরিয়ে দিয়েছি, সো উই ক্যান ডু মেনি থিং। এই যে অ্যাবল একটা মনোভঙ্গি তাদের ভিতরে তৈরি হয়েছে, হোয়াট এভার ইউ কনসিডার ইট দ্য রিজন আর আনরিজন, এই ধরনের একটা মনোভঙ্গি কিন্তু ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, বিশেষ করে তাদের ভাষায় জুলাই যোদ্ধা স্থানীয় পর্যায়ে অনেকের ভিতরে কিন্তু এটা, সবার ভিতরে বলবো না, অনেকের ভিতরে এটা তৈরি হয়েছে। ফারহানা আপা, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু আপনি স্টেম নিয়ে কাজ করেন, এখন আপনি বলেন যে আমাদের বাস্তবতায় আমরা তো এমন দেখেছি, মানে জুলাইয়ের পরে না, জুলাইয়ের আগেও এটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার সময়ও মানে বিজ্ঞানের যে শিক্ষা সেইটা নিয়ে শিক্ষা দিতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে একদম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তাহলে আমাদের দেশে এই স্টেমটা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কেমন দেখছেন, যে এইটার চ্যালেঞ্জগুলো কি এবং এটার উত্তরণের উপায় কি? আচ্ছা, আমি যেহেতু প্রি স্কুলের শিশুদেরকে নিয়ে আমরা যখন অ্যাপ্লাই করি, তখন ওটাকে আমরা আসলে স্টিম বলি। উই ইনক্লুড আর্টের যতগুলো মাধ্যম আছে সবগুলোই, ক্রাফটিং থেকে শুরু করে কালারিং অ্যান্ড দেন পারফর্মিং আর্টস, সবই যুক্ত করি আমরা। এটা দরকার আছে এই বয়সের শিশুদের জন্য। এবং এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করছি না, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার স্টেম, যেখানে আর্ট নেই, স্টেম নিয়ে আসলে কাজ হয়, কিন্তু সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য। এত ছোট বয়সের শিশুদের জন্য মানে পার্টিকুলারভাবে স্টেম অ্যাপ্রোচকে ব্যবহার করেই খেলা বা কারিকুলাম ডিজাইন করার ব্যাপারটা পপুলার নয় আমাদের দেশে। আমাদের দেশের যে অভিভাবকদেরকে, একটা বড় সংখ্যার অভিভাবকদেরকে আসলে সাক্ষরতা নিয়ে ফাইট দিতে হচ্ছে। ওনারা সাক্ষরতাই জ্ঞান শূন্য। সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী প্রজন্মকে আসলে শুধু বোঝেন যে তারা ভাষাগত শিক্ষাটাকেই তখন গুরুত্ব পায়, যে যদি সে গাণিতিক শিক্ষা পায়, হিসাব কলম করে তার একটা ছোটোখাটো ব্যবসা সে চালায় নিতে পারবে। যদি তার ভাষাগত দিকটা হয়, তখন সে হয়তো লিখতে পড়তে পারবে। এই জ্ঞানটুকু তাদের আছে। কিন্তু একটা বিজ্ঞানের জ্ঞান হলে কি হয়, এই যে বিশেষ জ্ঞান, বিজ্ঞানের জ্ঞানটা, এবং এর ফলে যে সে খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে শেখে,
প্রশ্ন করতে শেখে, আরও কিউরিয়াস হয় এমন সব বিষয়ে যে, এবং যে কোনো ডাটা কালেকশনও তো একটা বিষয়, তাই না? যে আমরা সোসাইটিতে চলছি, কথা বলছি, যে আমরা এতক্ষণ কথা বলছি, একে অপরে কিন্তু তথ্যই শেয়ার করছি, এবং তথ্য কিন্তু আমরা আসলে এখানে অ্যানালিসিস করে একটা দিন শেষে একটা কনক্লুশনে দাঁড়াবো, এটাও তো একটা জ্ঞান। এই জ্ঞানগুলো সিস্টেমেটিক ওয়েতে আসে সায়েন্সের মাধ্যমে, আর কোনোভাবে না। তাহলে আমাদের দেশের ওই যে গ্রাম বাংলার চিত্রটাই তো একটা বড় চিত্র, শহরের চিত্রটা নয়। শহরে বসে থেকে আমরা কে কোথায় কার বাসায় ওয়াইফাই আছে বা নেই, কতখানি স্মার্ট গ্যাজেট ব্যবহার করি, তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাম বাংলার মানুষদের ওই ছবিটা, ওই চিত্রটা, যেখানে একটা বড় সংখ্যার মানুষ এখনও পর্যন্ত সাক্ষরতার জন্য তারা ফাইট করছে, তো মূল জায়গাটাতেই। তো সেখানে আসলে স্টেম বা স্টিম এগুলো হচ্ছে একটা শহরের গুটি কয়েক কিছু শিশু বা অভিভাবক বা মানুষদের জন্য একটা অ্যাপ্রোচ। কিন্তু যদি এটা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, এই অ্যাপ্রোচটা আমি আপনার ব্যবহার করেছি আপনার গল্পে যেমন কাক ও কলসির গল্পটা তো আমরা পড়েছি, যে কাক বুদ্ধি করে সমস্যার প্রবলেম সলভ করে, যে সে নুড়ি দেবে এবং পানি উপরে উঠে চলে আসবে। তাহলে নুড়ির জায়গায় যদি তার আশেপাশে নুড়ি না থাকে, পাতা থাকে, আর সে যদি ঠোঁটে করে পাতা দেয়, পানি কি বাড়বে না কমবে? প্রশ্ন আসতে পারে। সে যদি একটা মরুভূমিতে থাকে তাহলে কি হবে? এই যে ক্রিটিক্যালি বিভিন্ন দিক থেকে চিন্তা, এটা তো দরকার আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি যেটাই বলেন না কেন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লব, বিদ্রোহ যাই বলেন না কেন, পরবর্তী সময়ে আমাদের তো একটা ক্লোজ সোসাইটি, এক ঘরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অনেক লোক আছে। আমাদের তো একসাথে বাস করতে হবে, সমাজটাতে তো বসবাসের আমরা অযোগ্য করে তুলতে পারবো। এটা যেমন শিক্ষাক্ষেত্রে ইম্প্যাক্ট করছে, এমপ্লয়মেন্টে ইম্প্যাক্ট ফেলছে, পলিটিক্সে ইম্প্যাক্ট ফেলছে, সব আন্তঃসম্পর্কে চূড়ান্ত একটা নাজুক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। জাস্ট ছোট্ট একটু করে বলি আপনাকে, যেটা হচ্ছে হারারির কাজ, ইয়াভিল নোহা হারারির কাজ হচ্ছে ক্রুসেড নিয়ে। হারারি তার রিসার্চের কনক্লুশনে এসে এরকম কথা বলছেন যে জেরুজালেমের যুদ্ধ শেষ হলো, এত দীর্ঘ ক্রুসেড, ফেস বাই ফেস তো ক্রুসেড। আমি বললাম যে মানুষের মুখ দেখবে না, কথা বলবে না, কিন্তু আমি দেখলাম যে সকালবেলা জেরুজালেমে সেলুনে চুল কাটতে আসছে ঠিকই মানুষ, হোটেলে নাস্তা করতেছে, ওষুধ কিনতে, পেটের ব্যথার ওষুধ কিনতে আসছে। মানে দেখেন কত দ্রুত তারা ভুলে গেল জিনিসটা। তা আমাদের যে রিকনসিলিয়েশনের যে এজেন্ডাটা ছিল, যেটা ইউএন রিপোর্টেও বলা হয়েছিল, যে ছাত্র শিক্ষক সম্পর্ক বলেন, রাজনৈতিক সম্পর্ক বলেন, সামাজিক সম্পর্ক বলেন, আমাদের তো একটা রিবিল্ডিংটা দরকার, তাই না? আমরা ঘৃণাটাকে কতদূর পর্যন্ত কন্টিনিউ করব, এবং এর পরিধি বা ব্যাপ্তি কী হবে? আমরা কি সমাজটাকে বসবাসের একদমই অযোগ্য করে ফেলে তুলব? আমি যেটা বলি যে মেন প্রবলেমটা হলো আমাদের স্পিরিচুয়ালিটির সংকট, একটা মূল্যবোধের সংকট দেখছি, এটা যুদ্ধবদ্ধ জীবনে সামনে এগিয়ে যাওয়ার সংকট দেখছি। এটা শুধু শিক্ষাক্ষেত্রকে নয়, সারা দেশের টোটাল রাজনৈতিক, আর্থসামাজিক সম্পর্ককে প্রভাবিত করবে। আমরা একটু রিকনসিলিয়েশনটাকে বিবেচনা করি, সমাজটাকে একটু বাসযোগ্য করে তুলি। যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আইন, কোনো আপত্তি নাই, কিন্তু এই ধরনের ইম্পিউনিটি, এই ধরনের ইনডেমনিটি, এগুলো তো খুব বেশি কাজের কথা হবে না। ফারহান আপা, আপনি কি বলেন, উত্তরণের জায়গাগুলো কি হতে পারে? আমি বলবো যে শুধু শিক্ষা নিশ্চিত করলেই হবে না, এটার সাথে শিক্ষা লাভেরও একটা পরিবেশ লাগবে, শিক্ষা সে গ্রহণ করার পরে সেটা চর্চা করার একটা পরিবেশ লাগবে, এবং এটা কাজে লাগানোরও পরিবেশ লাগবে। এই পরিবেশটা কে দেবে? পরিবার দেবে, সমাজ দেবে, প্রতিবেশী দেবে, বন্ধু দেবে, এবং সরকার, রাষ্ট্র তারা দেবে। এই পরিবেশটা আমাদের দিতে হবে। আমাদের চিন্তা করার জন্য আমাদের হচ্ছে আমাদের মানসিক শান্তিটা দরকার। আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাব একটা দুর্ঘটনার খবর শুনে, সকালবেলা ঘুম থেকে তড়িঘড়ি উঠে দেখব যে আজকে কোনো রকমের কোথাও কোনো গ্যাঞ্জাম আছে কিনা, এবং আমার টার্গেট থাকবে ফোনে গুগল ম্যাপে দেখা যে আজকে কোন জায়গায় জটলা, ওই রাস্তা এড়িয়ে আমাকে চলতে হবে, কোথায় মব হবে ওটাকে আমাকে চিহ্নিত করতে হবে। এইটা কি পিস অফ লাইফ নাকি? এটা তো লার্নিংয়ের জন্য কোনোভাবেই পিসফুল না। তাহলে সেই পিসফুল জায়গাটা আমাদেরকে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিন্ন মত, ডাইভার্সিটি, ইনক্লুসিভনেস এবং সাস্টেনেবিলিটি, এগুলোকে খালি শব্দ আকারে রাখলে হবে না। এগুলো খুব ক্যাচি ওয়ার্ড হয়ে গেছে। তো বইতে বা উপস্থাপনায় বা কথায় বা স্ক্রিপ্টে বা লেখায় না রেখে এগুলোকে আসলে প্রায়োগিক অর্থে বুঝতে হবে এবং ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ডিয়ার ভিউয়ার্স, শেষ করছি আজকে। দেখা হবে আবার পরের কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।